এসএসসিতে পরিসংখ্যান বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে 1 নম্বর গড় নির্ণয়, মধ্যমা নির্ণয়, প্রচুরক নির্ণয়, আয়তলেখ অঙ্কন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন। এই 6টি জিনিস, এই 6টি টপিক যদি আমরা খুব সুন্দরভাবে বিস্তারিত সহকারে বেসিক বুঝে বুঝে পড়তে পারি বা করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি, তাহলে এসএসসিতে ইজিলি আমরা প্রত্যেকেই 10-এ 10 পাবো। তো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গড় নির্ণয়। গড় নির্ণয় সম্পর্কে আজকের এই ক্লাসটি করার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা বেসিক থেকে করতে চাই। গড় নির্ণয় আসলে কি? দেখে এখানে কয়েকটি সংখ্যা দিয়েছে এবং বলা হয়েছে যে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তো মূলত আমরা সাধারণত গড় বলতে যেটা করি, ইতিমধ্যেই তোমরা কিন্তু পূর্ববর্তী শ্রেণীতে এই ধরনের গড় নির্ণয় করতে শিখেছো। এরকম যদি কিছু করে যদি আমাদেরকে গড় নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? এখানে যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। এখানে যেমন দিয়েছে 20, আমরা 20 যোগ 25 যোগ 40 যোগ 50 যোগ 60 যোগ 64 যোগ 10 এই সংখ্যাগুলো যোগ করার পর আমরা এখানে কয়টি সংখ্যা আছে ততটি সংখ্যা দ্বারা এখানে জয়টি সংখ্যা আছে তয়টি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। যেমন এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, এখানে 60টি সংখ্যা দিয়েছে। তো আমরা এই 60টি সংখ্যা প্রথমে যোগ করার পর 7 দিয়ে ভাগ করব। আমরা খুব সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেটরে এটা কিন্তু করতে পারবো। তো এটা সম্পর্কে এটা পরীক্ষায় তোমাদের আসবেও না, কারণ তোমরা এখন এসএসসিতে পড়ো, তোমাদের একটু হাইয়ার লেভেলের গড় নির্ণয় আসবে। তো আমরা এখন যদি এই প্রশ্নটি দেখি, তাহলে আমরা গড় নির্ণয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। তো এখানে বলা হয়েছে, নিচে কোনো একটি শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বরগুলোর গাণিতিক গড় নির্ণয় করে। এখানে কি বলেছে? গাণিতিক গড়। গড় কিন্তু 3 ধরনের হয়, আমি যেটা প্রথমেই দেখালাম বেসিক একদম। এরপরে এখানে যে প্রশ্নটি দিয়েছে গাণিতিক গড়, গাণিতিক গড় আবার আরেকভাবে নির্ণয় করতে হয় এবং আরেকটি গড় রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা তোমাদের প্রতি বছরই পরীক্ষায় আসে, তোমাদের সময়ও আসবে ইনশাআল্লাহ। তো এই গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই দুটো গড় আমরা আজকে শিখব কিভাবে নির্ণয় করতে হয়। তো গাণিতিক গড়ও তোমাদের আসতে পারে, গাণিতিক গড় যদিও বেশি একটা আসে না, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা তোমাদের আসবেই, মাস্ট, এটা অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। পরীক্ষায় এখানে 4 নাম্বার আসবেই। তো আমরা প্রথমেই গাণিতিক গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে যে প্রশ্নটি দিয়েছে দেখো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি দিয়েছে এবং গণসংখ্যা দিয়েছে। তোমাদের প্রশ্নে কিন্তু এটা দেওয়াই থাকবে। এই ধরনের যে সংখ্যায় থাক, তোমরা যদি নিয়মটা জানো তাহলে তোমরা কিন্তু সব ধরনের অঙ্কই করতে পারবো, গড় নির্ণয়ের সব অঙ্কগুলোই করতে পারবেই। তো আমরা এখন গড় নির্ণয়টা শিখি। আমাদেরকে যদি গাণিতিক গড় নির্ণয় করতে বলে, তাহলে আমরা যে এভাবেই লিখব, নিম্নে গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করা হবে। আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে বা একটি ছক তৈরি করতে হবে। এই ছকে কি কি থাকবে? দেখো, এই ছকে থাকবে শ্রেণীব্যাপ্তি থাকবে, শ্রেণী মধ্যমান থাকবে, গণসংখ্যা থাকবে এবং এফআই এক্সআই থাকবে। এগুলো কি আমি তোমাদেরকে একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটা আমরা কোথায় পাবো? এটা মূলত আমাদের এই প্রশ্নেই দেওয়া থাকবে। এখানে যদি আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে দেখো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটা কিন্তু প্রশ্নেই দেওয়া থাকবে। আমরা কি করব? জাস্ট সেগুলোই এখানে তুলব, এইভাবে ছক আকারে লম্বাভাবে তুলবে। দেখো, শ্রেণীব্যাপ্তি ওখানে কিন্তু 21 থেকে 30 প্রথমে দেওয়া ছিল, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখানে শ্রেণীব্যাপ্তি, এখানে শ্রেণী ব্যবধান কত? দেখো তো, একটা থেকে আরেকটার মধ্যে কতগুলো আছে? 21 থেকে 30 মধ্যে এখানে ব্যবধান কিন্তু 10। আমরা যদি গণি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ ব্যবধান 10। এই ব্যবধানটা আমি কেন তোমাদেরকে দেখলাম? এটা কিন্তু প্রয়োজন আছে, শ্রেণী ব্যবধান প্রয়োজন রয়েছে, অর্থাৎ এই 21 এবং 30-এর মাঝে আরও 10টা ব্যবধান রয়েছে। তো এরপর আমরা গণসংখ্যাগুলো লিখব। এই সবগুলো গণসংখ্যাকে আবার এফআই দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকেই এফআই দ্বারা প্রকাশ করা হয় এবং মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। মোট গণসংখ্যা আমাদের প্রয়োজন। তো আমাদেরকে গাণিতিক গড় নির্ণয়ের জন্য এই দুটো তো আমাদের দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদেরকে কি কি নির্ণয় করতে হবে? একটা নির্ণয় করতে হবে শ্রেণী মধ্যমান এবং এফআই এক্সআই। শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে এবং এফআই এক্সআই নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমান এবং এফআই এক্সআই আমরা নির্ণয় করব। এখন প্রশ্ন হলো, শ্রেণী মধ্যমান আমরা কীভাবে নির্ণয় করব? শ্রেণী মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী মধ্যমান নির্ণয় করা খুবই সহজ। এখানে যে শ্রেণীব্যাপ্তি তোমাদেরকে দেয়া থাকবে প্রশ্ন, এই শ্রেণীব্যাপ্তি দুটি যোগ করবে। 21 যোগ
30, 21 যোগ 30 কত হয়? 51 হয়। এই 21 যোগ 30কে যোগ করার পর তোমরা 2 দ্বারা ভাগ করবে। 21 যোগ 30 ভাগ 2, তাহলে কত হবে? 25.5। 21 যোগ 30 যোগ করার পর 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে? 25.5। এভাবেই আমরা আবার 31 যোগ 40 যোগ করব, যোগ করার পর 2 দ্বারা ভাগ করব। 31 যোগ, অর্থাৎ আমরা যোগ করব, যোগ করার পর 2 দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র। তোমাদেরকে এমসিকিউ এ বা ক নম্বরে আসতে পারে যে শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র কি? শ্রেণী ঊর্ধ্বমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ 2। এটাও তোমরা উপরে কিন্তু দেখিয়ে দিতে পারো, এখানে উপরে তোমরা এই মধ্যমানের নির্ণয়ের সূত্রটা দেখিয়ে দিতে পারো। তাহলে 31 যোগ 40, তাহলে ভাগ 2 করলে কত হয়? তোমরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্যালকুলেটরে হিসাব করবে, বিন্দুমাত্র তোমাদের কোনো সমস্যা হবে না। 35.5, 31 যোগ 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 35.5। এরপর দেখো এগুলোর মধ্যে ব্যবধান কত আছে? 25 এবং 35-এর মধ্যে ব্যবধান হচ্ছে 10। এভাবেই আমরা 10 ব্যবধান দিয়ে এগিয়ে, আর কিন্তু আমাদের হিসাব করতে হচ্ছে না, এভাবে আমরা 10 করে এগিয়ে যাব। দেখো 35-এর সাথে 45 10 যোগ করলে হচ্ছে 45, আবার 45-এর সাথে 10 যোগ করলে হচ্ছে কত? 55। আর কিন্তু আমাদেরকে হিসাব করতে হচ্ছে না, আমরা শুধু 10 করে এগিয়ে যাব। আবার 55-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 65, 65-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 75, এবং 75-এর সাথে 10 যোগ করলে কত হবে? 85। খুব সহজেই কিন্তু আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে, 0.5 দিতে হবে। তো আমরা গণসংখ্যা সারণী, তো গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমাদেরকে যে দুটি জিনিস লাগবে, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান আমরা নির্ণয় করলাম, গণসংখ্যা আমাদের দেয়াই আছে, এবং এফআই এক্সআই। এফআই দেখো তো কি? এফআই হচ্ছে গণসংখ্যা এবং এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যমান। এফআই এক্সআই মানে হচ্ছে এই দুটোর গুণফল, এই যে শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার গুণফলই হচ্ছে এফআই এক্সআই। এই দুটো আমরা জাস্ট গুণ করে এখানে বসিয়ে দেবো। খুব সুন্দর, দেখো গণসংখ্যাটা তোমরা কিন্তু এখানেও দিতে পারতে, এটা অদল বদল করা যাবে। তো আমাদেরকে এফআই এক্সআই নির্ণয় করার জন্য এগুলো শুধু গুণ করে দিই, এই দুটো গুণ করে দিতে হবে। তো 5 এবং 25.5 যদি তোমরা গুণ করো তাহলে কত হবে? তোমরা এটা জাস্ট ক্যালকুলেটরে কী করবে? হিসাব করবে। 127.5 হয়, আমি হিসাব করেছি, তোমরা জাস্ট একবার চেক করে দিও আমার কোনো ভুল হচ্ছে নাকি, তোমরাও একবার ক্যালকুলেটরে হিসাব করিও। তো এরপর আমরা কি করব? 35.5 যোগ 10কে আমরা কি করব? গুণ করব। তাহলে কত হচ্ছে আমাদের? 355। আমরা সবাই গুণ করতে পারি, এখন তো ক্যালকুলেটর রয়েছে, আমাদেরকে আলাদা করে কোনো খাটনি করতে হবে না, জাস্ট আমরা ক্যালকুলেটর চাপ দেব, এই গুণফলগুলো আমাদেরকে বের হয়ে যাবে। তো গাণিতিক গড় নির্ণয় কিন্তু খুব সহজ, জাস্ট একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। তো এরপর 45.5 গুণন 15 কত হচ্ছে? 682.5, 682.5, এটা হচ্ছে 45.5 গুণন 15। এরপর 55.5 গুণন 20, 55.5 গুণন 20 হচ্ছে 1110, 1110। আমার লেখা একটু খারাপ, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি বারবার বলতেছি সেজন্য। এরপর 65.5 থেকে আমরা 65.5 গুণন 25, তাহলে কত হচ্ছে? 1637.5, 1637.5। এরপর কত রয়েছে? 75.5 থেকে এখানে 5 রয়েছে, 1637.5, 75.5 গুণন 16, তাহলে কত হচ্ছে? 1208। তোমরা কিন্তু এই যে গুণগুলো আমি করতেছি তোমরা আরেকবার করবে, আমার কিন্তু ভুল হতে পারে, গুণ ভুল হতে পারে, কিন্তু নিয়মে কোনো ভুল নেই, এই নিয়মেই তোমরা করবে, তাহলে কোনো ভুল হবে না। এরপর 85.5 থেকে 7 গুণ করলে হচ্ছে 598.5। আমরা এভাবে জাস্ট গুণ করে দেবো। এবার গুণ করার পর আমরা কি করব? এখানে যে গণসংখ্যা রয়েছে এই গণসংখ্যাগুলো আমরা হিসাব করব, গণসংখ্যাগুলো যোগ করব। 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 16 যোগ 7, আমরা মুখে মুখেও হিসাব করতে পারবো অথবা আমরা ক্যালকুলেটরেও হিসাব করতে পারি। তো এগুলো যোগ করলে কত হচ্ছে? 98। এবং আমরা কি করব? এই এফআই এক্সআই যে আছে এগুলো আমরা যোগ করব। 127.5, 355, 682.5 যোগ 1110, তোমরা কিন্তু এগুলো হিসাব করিও, কারণ আমার ভুল হতে পারে। 1637.5, 1208 এবং 598.5, এগুলো আমরা যোগ করব। এটাকে বলা হয় সামেশন। এই চিহ্নটার মানে কি জানো? সমষ্টি, যোগফল। সামেশন এক্সআই মানে হচ্ছে এই যে সামেশন যে এফআই এক্সআইটা রয়েছে এটার হচ্ছে সমষ্টি। এখন আমরা লিখব সমষ্টি কত হয়? সামেশন এফআই এক্সআই এর সমষ্টি হচ্ছে
5719। তোমরা এগুলো ক্যালকুলেটরে যা সিস্টেম করবে তা আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখন শুধু আমাদের কি সূত্র বসাবো আর অঙ্ক করব, আমাদের আর কোনো কাজ নেই। তো গণসংখ্যা গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমাদেরকে 4টি জিনিস বের করতে হবে: শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এফআই এক্সআই। তার মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং কি গণসংখ্যা দেওয়া থাকবে, আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করব। শ্রেণী মধ্যমান শ্রেণী উচ্চ, শ্রেণী ঊর্ধ্বমান এবং শ্রেণী নিম্নমান, এই দুটো যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। এবং এফআই এক্সআই হচ্ছে এই শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা গুণ করার পর যেটা হবে সেটা আমরা পুরো কী করব, গণসংখ্যাগুলো যোগ করে এন দ্বারা, এন গণসংখ্যা মানে হচ্ছে এন, মোট গণসংখ্যা হচ্ছে এন, এন সমান 98। যতই হবে এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় অন্য অন্য থাকবে, গণসংখ্যা থাকবে 10, 20, 30, 40 এরকম যে কোনো সংখ্যা থাকতে পারবে। তোমরা সেগুলো জাস্ট যোগ করবে, যোগ করার পর যেটা হবে সেটা এখানে লিখবে এবং এখানে যোগ করার পর যত হবে শত লিখবে। এখানে আমাদের কত হয়েছে 5719, সেটা আমরা লিখবো। এখন আসি গেল কাজ আমাদের শেষ। আমরা জাস্ট কী করবো, সূত্রটা বসিয়ে দেবো। সূত্র তোমাদের কি মুখস্থ রাখতে হবে, নিম্নে গাণিতিক গড় সমান সামেশন, এটাকে বলা হয় সামেশন মানে সমষ্টি এফআই এক্সআই, অর্থাৎ এই যে এফআই এক্সআই যে সমষ্টিটা আমরা বের করলাম এখানে এই যে এটা, আর ভাগ হচ্ছে এন মানে এটা। জাস্ট ওকে, আমরা ভাগ করে দিলাম, আমাদের অঙ্ক শেষ। কত হচ্ছে 5719 আর ভাগ কত, ভাগ এন হচ্ছে 98। আমরা খুব সহজে এটা কি ক্যালকুলেটরে ভাগ করে দেব এবং ক্যালকুলেটরে ভাগ করলে আমাদের উত্তর কত হবে 58.36 আমাদের নির্ণয় গাণিতিক গড়। এই যে আমাদের প্রথমেই যে প্রশ্নটি দিয়েছিল, আমি যদি তোমাদেরকে প্রশ্নটা দেখাই, এখানে প্রশ্নটি দিয়েছে, দেখো এখানে কি বলতেছে যে গাণিতিক গড় নির্ণয় করে, এই প্রশ্নটি দিয়েছে এবং গাণিতিক গড় নির্ণয় করে। আমরা খুব সুন্দরভাবে প্রথমে ছক তৈরি করলাম, ছকে কী করলাম, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এফআই এক্সআই আমরা নির্ণয় করলাম। নির্ণয় করার পর কি আমরা গণসংখ্যাটাকে যোগ করে এন সমান 98 লিখলাম, এই গণসংখ্যাটা যোগ করার পর 98 হয়েছে এবং এফআই এক্সআই আমরা যোগ করলাম, সামেশন এফআই এক্সআই 5719। তারপর আমরা কি করলাম, নির্ণয় গাণিতিক গড়ের সূত্রটা আমরা দিলাম, সামেশন এফআই এক্সআই ভাগ এন। আমরা এফআই এক্সআই এর মান কত পেয়েছি, এই যে এখানে 5719 আর ভাগ হচ্ছে এন 98 পেয়েছি। আমরা ক্যালকুলেটারে জাস্ট কী করব, আমরা ভাগ করে দেব, ভাগ করার পর যেটাই হবে সেটাই হচ্ছে 58.36। তো এটাও তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায়, কিন্তু যেটা তোমার পরীক্ষায় আসবে 100% শিওর থাকো সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো যদি উল্লেখ করে দেয় তাহলে আমাদেরকে কিন্তু এভাবে গড় নির্ণয় করলে হবে না, সংক্ষিপ্ত পদ্ধতিতেই আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। যেমন এখানে যদি আমরা একটি প্রশ্ন, তো আমি তোমাদেরকে দেখাই, এখানে আমি একটি প্রশ্ন তৈরি করেছি যে নিম্নে কোনো একটি স্কুলের বাংলা বিষয়, এখানে কিন্তু কি এখানে আমি প্রশ্ন দিয়েছি বাংলা বিষয়, তোমাদের অন্য কোনো বিষয় দিতে কোনো খরচের লিস্ট দিতে পারে, কিন্তু প্রশ্ন একটা দিবে এবং শেষে বলবে যে নম্বরগুলোর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখানে উল্লেখ করে দিবে যে সংক্ষিপ্ত, তোমাদের প্রশ্নে তো অবশ্যই এটা আসবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে। এটা আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে এবং বিস্তারিতভাবে আমি এখন তোমাদেরকে শেখাবো। এই একটি মাত্র এই অঙ্কটি যদি আমরা সমাধান করি, এমন কোনো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নেই যেটা তোমরা পারবে না। তো এখানে প্রশ্নটা তোমরা একবার দেখে নাও, 10, 19, 10 থেকে, এগুলোকে বলা হয় শ্রেণী ব্যক্তি, মানে কি দুটো সংখ্যা রয়েছে আর এই 10 থেকে 19-এর মধ্যে কি তিনটা রয়েছে গণসংখ্যাকে কি সবগুলো গণসংখ্যাকে কি এন দ্বারা প্রকাশ করা হয়, মোট গণসংখ্যাকে এন সমান আমরা লিখব। তো তোমরা শ্রেণী মধ্যমানের সূত্রটা একটু দেখে নাও। শ্রেণী মধ্যমানের সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান ভাগ 2। আমি তোমাদেরকে যেটা বললাম যে এখানে আমি যেমন 21 যোগ 30 ভাগ 2, 21 যোগ 30 হয় হচ্ছে 51 ভাগ 2, যেটাই হবে সেটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। এবারে সবগুলোই এভাবেই নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের প্রথমটা নির্ণয় করার পর শ্রেণী ব্যবধান এখানে 10 আমি প্রথমেই বললাম, 10 করে তোমরা এগিয়ে যাবে, শুধু 25, 35 দেখো ব্যবধান কত হয়েছে 10। তো একটা নির্ণয় করার পর বাকিগুলো আবার তোমাদের নির্ণয় করতে হবে না। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টি নির্ণয় করা শিখি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা লিখব যে নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করি। তো এখানেও যথারীতি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে সারণীগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান নির্ণয় কিন্তু আমরা ইতিমধ্যেই শিখেছি, আমাদের যে গাণিতিক গড় রয়েছে সেখানেও আমরা মধ্যমান নির্ণয় করা শিখেছি। এবং এখানে দুটি জিনিস নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় এবং ঘনসংখ্যা ধাপ বিচ্যুতি মানে কি
এই এফআই এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। কিভাবে ধাপ বিচ্যুতি নির্ণয় করা হয় আমরা একটু পরেই শিখতেছি। তো গণসংখ্যা ধাপ বিচ্যুতি এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো গাণিতিক গড়ে আমরা দেখলাম কি কি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান এবং এফআই এক্সআই হচ্ছে মধ্যমান এবং গণসংখ্যার গুণফল। এই চারটি হলে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় বলবে তখন আমাদেরকে কি আলাদা করে আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান আমাদেরকে তো লাগবেই, যেটা আমরা গাণিতিক গড়েও করেছি। এখানে আর নতুন করে যে দুটো জিনিস যুক্ত হয়েছে সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এই দুটো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে শ্রেণীব্যাপ্তি এটা প্রশ্নেই দেওয়া থাকবে, আমরা সুন্দর করে দেখে দেখে শুধু লিখব 10 থেকে 19, 20 থেকে 29। দেখো এখানেও কিন্তু যে শ্রেণী ব্যবধানটা রয়েছে সেটাও কিন্তু 10। আমরা যদি হিসাব করি তোমরা পারবে 10 থেকে 19-এর মধ্যে 10টা ঘর রয়েছে, তাহলে শ্রেণী ব্যবধান কত? 10। সবগুলো শ্রেণী ব্যবধান 10। শ্রেণী ব্যবধান আমাদের প্রয়োজন রয়েছে 40 থেকে 49, 50 থেকে 59, এই 60 থেকে 69, এগুলোর মধ্যে কি শ্রেণী ব্যবধান কত রয়েছে? 10। এবং গণসংখ্যাও প্রশ্নে আমাদের দেওয়া থাকবে 3, 5, 12, 15, 11, 7 আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমরা জাস্ট সেগুলো সোজা এভাবে লিখেছি। এবং কি মধ্যমান নির্ণয় আমরা কিন্তু ইতিমধ্যেই শিখেছি যে শ্রেণী মধ্যমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ 2 যত হবে তত। এখানে 10 যোগ 19 কত হয়? 29 ভাগ 2 সমান 14.5। এবং তারপর 29 যোগ 20 যোগ 19 ভাগ 2 সমান হচ্ছে কত? 24.5। এবং দেখো এখানে ব্যবধানগুলো কত হয়েছে? 10, 10। আমরা শুধু 10, 10 করে এগিয়ে যাব, আর আমাদের এগুলো হিসাব করার প্রয়োজন হবে না। আমরা 24.5 দিলাম, তারপর মধ্যমান 34.5, 44.5, 54.5, 64.5। তোমাদের প্রশ্নে যদি আরও বেশি থাকে তাহলে আরও দিবা, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি আরও থাকবে, তোমরা দিতে পারো, প্রশ্ন অনুযায়ী তোমাদের অ্যান্সার হবে। এখন প্রশ্ন হলো যে ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হবে। মূলত ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদেরকে আগে একটি আনুমানিক গড় হিসাব ধরে নিতে হবে। গড় মানে কি? মাঝামাঝি একটা সংখ্যা না? তাহলে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে মাঝামাঝি একটা সংখ্যা ধরে নিতে হবে। দেখো এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানের মাঝামাঝি সংখ্যা কোনটা হচ্ছে? এই দুটোর মধ্যে একটা হচ্ছে মাঝামাঝি সংখ্যা। তাহলে এই মধ্যমানের যে কোনো একটাতে আমাদেরকে কি ধরতে হবে? আনুমানিক গড় ধরে নিতে হবে। অর্থাৎ আমরা মনে করলাম যে এটাই হচ্ছে এই সংখ্যাগুলোর আনুমানিক একটা গড়, বা এটাই হচ্ছে একটা আনুমানিক গড় ধরে নিলাম আমরা। এই 44.5 আছে আনুমানিক গড়, আমরা ধরে যে কোনো একটা ধরে নিবা। ধরো এখানে যদি সংখ্যা থাকতো 60টি, 1, 2, এখানে ধরো আরও একটি সংখ্যা থাকতো, তাহলে আমরা কি করতাম যে এখানে এই যে এই 3টি বাদ গেল এবং উপরের 3টি বাদ গেল, এটাকে আমরা আনুমানিক গড় ধরতাম। অর্থাৎ যেটা মাঝের হবে সেটাকে তোমরা আনুমানিক গড় ধরবা। তো এখানে মূলত এই দুটো হচ্ছে মাঝের, এই দুটো যে কোনো একটি তোমাদের আনুমানিক গড় ধরে নিতে পারো। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? মধ্যমান যেগুলো আমরা বের করব তার যে কোনো একটিকে, মাঝের একটি সংখ্যাকে আমাদেরকে আনুমানিক গড় ধরতে হবে। এই আনুমানিক গড় ধরার পর আমাদেরকে কি করতে হবে? এই 14.5 থেকে আনুমানিক গড় 44.5 আমরা বাদ দিব। বাস দিয়ে এইচ মানে কি? এটা হচ্ছে আমি সূত্রটা লিখে দিছি, এক্সআই মানে কি? এই যে শ্রেণী মধ্যমান, আর বিয়োগ হচ্ছে এ মানে কি? আমরা যেটা আনুমানিক গড় ধরলাম, আর ভাগ হচ্ছে এইচ মানে কি? শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে আমরা কি করব? আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে না, তোমাদের জাস্ট বোঝার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? 14.5 মানে কি? এক্সআই মাইনাস এ হচ্ছে কত? আমরা একটু আগেই ধরলাম আনুমানিক গড় ধরলাম 44.5 ভাগ হচ্ছে 10। আমরা জাস্ট ক্যালকুলেটরে হিসাব করব, হিসাব করার পর আমাদেরকে যেটা হবে সেটাই আমরা এখানে লিখব। এখানে তাহলে কত হচ্ছে? -3 হবে। তাহলে আমরা এখানে কি লিখব? ধাপ বিচ্যুতির ঘরে আমরা লিখব -3। তাহলে আমরা এভাবেই ধাপ বিচ্যুতিগুলো নির্ণয় করব। প্রথমে এক্সআই বিয়োগ কাল্পনিক গড় গুণন ভাগ এইচ, এভাবেই আমরা ক্যালকুলেশন করে নির্ণয় করব। কিন্তু আমি তোমাদেরকে একটি কি ম্যাজিক ট্রিক্স শিখিয়ে দেব, সেই ট্রিক্স অনুযায়ী তোমরা কোনো রকম প্যারা ছাড়া 1 সেকেন্ডেই ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারবে। সেটা কি? দেখো, যেখানে আমরা আনুমানিক গড় ধরব তার সোজায় কি বসাবো? একটা শূন্য দেব। তার সোজায় আমরা কি দেব? একটা শূন্য। যে মধ্যমানটাকে আমরা আনুমানিক ঘর ধরব সেই মধ্যমানের যে ঘরটা রয়েছে ধাপ বিচ্যুতির ঘরে আমরা জাস্ট একটা শূন্য বসিয়ে দেব। শূন্য বসার পর আমরা কি করব? এই শূন্যর উপরে যে ঘরগুলো রয়েছে সেগুলো এভাবে আমরা যাব -1, -2 এবং -3।
এভাবে আমরা যাব এবং শূন্যের নিচে যে কয়টি ঘর থাকবে আমরা জাস্ট এভাবে যাব 1 2 1 2 এভাবে। আমরা যদি আরও ঘর থাকতো আমরা যদি 3 4 এখানে 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 যদি উপরে আরও ঘর থাকতো তাহলে আমরা দিতাম -4 -5, আমাদের জয়টা ঘর থাকবে। এভাবেই আমরা -1 -2 -3 হিসেবে দেব। আর এগুলো আমি যে সূত্রটা তোমাদেরকে দিলাম xi - a গুণন h, অর্থাৎ এই xi অর্থাৎ এই 14.5 বিয়োগ হচ্ছে 44.5 ভাগ হচ্ছে 10, এই ক্যালকুলেশন করেও যেটা হবে, আবার আমরা যদি এভাবেও করি তাহলেও কিন্তু একই হবে, আমাদের অযথা খাটনি করতে হবে না। এটা জাস্ট একটা ম্যাজিক ট্রিক্স। এভাবেই তোমরা কি করবে, ধাপ বিচ্ছুতি নির্ণয় করবে, যেখানে মধ্যমান যে মধ্যমানটাকে তোমরা কাল্পনিক গড় বা আনুমানিক গড় ধরবে তার সোজা একটা শূন্য বসাবে এবং শূন্যের উপরে যে ঘরগুলো থাকবে সেগুলো জাস্ট -1 -2 -3 এভাবে যাবে এবং নিচের ঘরগুলো কি 1 2 এভাবে যাবে। তো ধাপ বিচ্ছুতি নির্ণয় আমরা আশা করি পারবো। তোমরা পারবে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা কি করব, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য আরেকটি যে ঘর রয়েছে কলাম সেটা আমরা নির্ণয় করব। গণসংখ্যা ধাপ বিচ্ছুতি। গণসংখ্যা ধাপ বিচ্ছুতি কি, এই এফআই এবং এক্সআই, এফআই এবং ইউআই গণসংখ্যা এবং ধাপ বিচ্ছুতির কি গুণফল। এফআইকে কি গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফআই, এবং গুণন হচ্ছে ইউআই ধাপ বিচ্যুতি, অর্থাৎ এই দুটোকে আমরা গুণ করবো, এই যে এগুলো এটা এবং এইটাকে আমরা গুণ করে যেটা পাবো সেটাই আমরা এখানে লিখব। তাহলে কোনটা কোনটা আমরা গুণ করব, এই যে গণসংখ্যার ঘরের যেটা আছে ধরো 3 এবং এখানে রয়েছে -3, এই 3 এবং -3কে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে, এই 3 আর -3, তাহলে গুণ করলে হচ্ছে -9, এবং এখানে পরের সংখ্যা কত রয়েছে গণসংখ্যায় 5 এবং এখানে কত রয়েছে -2, আমরা এই দুটোকে জাস্ট গুণ করে দেব। 5 এবং -2 কত হচ্ছে -10, 5 এবং -2 হচ্ছে -10, এবং এরপরে গণসংখ্যা কত রয়েছে 12 এবং -1, এটা গুণ করলে কত হয় -12, এভাবে আমরা জাস্ট গুণ করে দেব। এরপর কত রয়েছে 15 এবং 0, 15 আর 0 গুণ করলে কত হয়, শূন্যই হয়, 0-এর সাথে যাই গুণ করা হয় না কেন 0 0ই হবে। এরপর কত রয়েছে 11 এবং 1কে গুণ করলে কত হয়, 11 হয়, এবং 7 আছে এবং 2, এই দুটো আমরা যদি গুণ করি তাহলে 7 2 14। তো আমাদের কিন্তু ছকগুলো নির্ণয় করা শেষ হয়ে গেল। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য শ্রেণীব্যক্তি নির্ণয় করব, গণসংখ্যা নির্ণয় করব, মধ্যমান নির্ণয় করব, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। আমরা এভাবে নির্ণয় করার পর আমরা কি করব, এভাবে আমরা নির্ণয় করার পর এখানে যে গণসংখ্যাগুলো দিয়েছে এই গণসংখ্যাগুলোকে আমরা যোগ করব, 3 + 5 + 12 + 15 + 11 + 7, এবং এখানে যে আমরা ধাপ বিচ্ছুতি নির্ণয় করলাম সেগুলোকে আমরা যোগ করব, এই -9 -10 -12 এবং 11 এবং এই 14 বা 14, এইগুলোকে আমরা গুণ করে যোগ করব, যোগ করে আমরা এখানে বসাবো। দেখো এখানে আমি কি লিখেছি, সামেশন এফআই ইউআই, মানে হচ্ছে এই এফআই ইউআই এটা না, এই ঘরটাই পুরোটাই হচ্ছে এফআই ইউআই, আমরা এগুলো গুণ করে দেখব। এফআই ইউআই মানে হচ্ছে এই সামেশন মানে কি যোগ, এগুলোর যোগফল যেটা হবে সেটা, এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে -6। দেখো এখানে রয়েছে -9 -10 -12, এগুলোকে আমরা যোগ করার পর এই 11 এবং 14 দ্বারা কী করব, আমরা যোগ করে দেব। এখানে যেহেতু এগুলোর সামনে তো মাইনাস থাকবে আর এখানে 11 এবং 14 এগুলো যেহেতু কম সংখ্যা যার কারণে কি হয়েছে -6 হয়েছে। এগুলো যোগ করার পর উত্তরে কি হয়েছে -6। তোমাদের পরীক্ষার খাতায় হয়তো মাইনাস সংখ্যাটি আসবে না, আমি যেহেতু আনুমানিকভাবে কাল্পনিকভাবে ধরে নিয়ে তোমাদের করাচ্ছি যার কারণে এখানে মাইনাস এসেছে। পরীক্ষার খাতায় কিন্তু বা পরীক্ষার যে প্রশ্ন থাকবে সেখানে মাইনাস নাও আসতে পারে, এই প্লাসের সংখ্যাগুলো বেশি হবে। এখানে যেহেতু আমাদের মাইনাস সংখ্যাটা বেশি এজন্য -6 এসেছে। আমি যোগ করার পর দেখলাম যে এখানে -6 এসেছে। তো যেটাই আসুক কোনো সমস্যা নেই, আমরা শুধু সূত্র বসাবো এবং কি অঙ্ক ক্যালকুলেশন করে আমরা অঙ্ক সমাধান করব। তো দেখো এবার আমরা কি করব, নির্ণয়ে সংক্ষিপ্ত গড় x বার সমান, এই গড়কে আবার x বার দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমরা জেনে রাখবা। এই সূত্রটা হচ্ছে a + সামেশন এফআই ইউআই ভাগ n গুণন h। সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র কি, a + সামেশন এফআই ইউআই ভাগ n গুণন h, সেটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখানে এ আমরা কি ধরে নিলাম না কাল্পনিক গড়, এ হচ্ছে এই যে আমি এখানে সাইডে লিখে দিয়েছি, এ হচ্ছে কাল্পনিক গড়, h হচ্ছে শ্রেণী ব্যবধান এবং n হচ্ছে কি মোট গণসংখ্যা আমরা যেটা বের করেছি। জাস্ট আমরা কি করব, এখন আমরা এই সূত্র অনুযায়ী জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে
আমরা কি ক্যালকুলেশন করব। দেখো এই আমরা কত পেয়েছি, আমরা কিন্তু আমরা নিজেরাই প্রথমে ধরে নিয়েছি এই যে 44.5কে আমরা আনুমানিক গড় বা কাল্পনিক গড় হিসেবে ধরে নিয়েছি। আমরা শুধু এটাই এখানে লিখব 44.5 44.5 হচ্ছে আনুমানিক গড়। তারপর আমরা কি লিখব, এই যে সামেশন এফআই ইউআই, সামেশন এফআই ইউআই কত -6, আমরা এখানে জাস্ট কি লিখব -6 লিখে দেব। তারপর আমরা কত লিখব, এন এর মান কত, এন এর মান আমরা এখানে নির্ণয় করেছি 53 বা 53। আর তারপর কি বাকি রইল, এইচ মানে কি শ্রেণী ব্যবধান। আমরা দেখো এখানে প্রত্যেকটার শ্রেণী ব্যবধান কত 10 করে রয়েছে, তার মানে আমরা এখানে কি লিখব 10 লিখব। তারপর আমরা কি করব, ক্যালকুলেশন করব। প্রথমে আমরা কি এই গুণ এবং ভাগের কাজটা করব। দেখো এখানে -6 এবং এই 10কে আমরা গুণ করে দেব। এই 44.5 আমরা এখানে লিখব প্লাস এই -6 আর 10কে আমরা গুণ করে দেব। যেহেতু 10টা উপরের সংখ্যা, নিচে একটি 1 রয়েছে, যার কারণে আমরা কি উপরে উপরে গুণ করে দেব। -6 এবং 10 গুণ করলে কত হয় -60 এবং 53 দ্বারা আমরা ভাগ করব। তো আমরা এখানে কি করলাম, -60 এবং 53কে আমরা ভাগ করলাম, ভাগ করে কত বের হলো -1.13। আমরা জাস্ট এটাই এখানে লিখলাম এবং এরপর কি করব, আমরা 44 এর সাথে এই -1.13টাকে যোগ করে দেব। আমরা এখানে যোগ করার সময় দেখলাম যে প্লাসে মাইনাসে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, যার কারণে আমরা 44.5 সাথে 1.3কে মাইনাস করে দিলে কত হচ্ছে 43.37। এটাই হচ্ছে তোমাদের নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি 43.37। এটাই হচ্ছে তোমাদের নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। খুব সুন্দরভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখলাম। আমরা যদি আরেকবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা রিভিউ করি, তাহলে আমরা দেখব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে। প্রথমে 5টি কলাম নিতে হবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যা, একটা হচ্ছে মধ্যমান, ধাপবিচ্যুতি, গণসংখ্যা, ধাপবিচ্যুতি। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদের প্রশ্নে দেয়াই ছিল, আমরা জাস্ট সেগুলো দেখে দেখে লিখেছি। এবং মধ্যমান আমাদেরকে নির্ণয় করতে হয়েছে। মধ্যমান কিভাবে নির্ণয় করতে হবে, শ্রেণী ঊর্ধ্বমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ 2, এই দুটো আমরা জাস্ট যোগ করে 2 দ্বারা ভাগ করব। আমরা দেখলাম 2 দ্বারা ভাগ করে হচ্ছে 14.5। তারপর আমরা কি দেখলাম যে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তারপর আমরা কি করলাম 10 10 করে এগিয়ে গেলাম, 24.5, 37.5, 44.5, এভাবে আমরা 10 10 10 করে এগিয়ে গেলাম। প্রথমটা নির্ণয় করার পর শ্রেণী ব্যবধান যত, শ্রেণী ব্যবধান 10 10 10 করে আগাবো। শ্রেণী ব্যবধান যদি 5 হয় 5 5 করে আগাবো। এভাবেই আমরা মধ্যমান নির্ণয় করব। তারপর আমরা কি করব, ধাপ বিচ্যুতি নির্ণয় করব। ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই মধ্যমান যে আমরা নির্ণয় করলাম তার মধ্যে থেকে একটা আনুমানিক গড় আমাদেরকে ধরে নিতে হবে। মাঝের যে সংখ্যাটি থাকবে সেটার মধ্যেই যে কোনো একটা আমরা আনুমানিক গড় ধরবো। এখানে 2টি সংখ্যা রয়েছে মাঝে, তার কারণে আমরা এটাকেও আনুমানিক গড় ধরতে পারবো, এটাকেও আমরা আনুমানিক গড় ধরতে পারবো, কিন্তু আমি এখানে 44.5কে আনুমানিক গড় হিসেবে ধরেছি। তো আনুমানিক গড় ধরার পর আমরা কি করব, ধাপ বিচ্যুতি নির্ণয় করব। এবং ধাপ বিচ্যুতি নির্ণয় করার যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে xi - a গুণ ভাগ হচ্ছে এইচ। xi হচ্ছে কি, এই যে এগুলো বিয়োগ হচ্ছে কাল্পনিক গড় এবং ভাগ হচ্ছে এইচ। এখানে আমি দেখো একটা দেখিয়ে দিয়েছি 14.5 বিয়োগ 44.5 আনুমানিক গড় ভাগ হচ্ছে 10। এগুলো কি ক্যালকুলেশন করলে হয় -3। এরপর কি 24.5, আমরা এখানে xi হচ্ছে 24.5 বিয়োগ হচ্ছে 44.5 এবং ভাগ হচ্ছে এইচ কত 10। আমরা এটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত -2। কিন্তু আমি তোমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার একটা ম্যাজিক ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে 44.5 যেটাকে আমরা আনুমানিক ঘর ধরবো, তার সোজায় আমরা একটা শূন্য বসাবো এবং শূন্যের উপরে যতগুলো ঘর রয়েছে তার উপর থেকে আমরা যাব -1 -2 -3। এখানে উপরে যদি আরও ঘর থাকতো আমরা -4 -5 দিতাম। এভাবেই আমরা উপরে যাব, 1 থেকে উপরে যাব। এরপর কি আমরা শূন্যর নিচে যে ঘরগুলো রয়েছে সেগুলো আমরা কি করব, +1 +2 +3 এভাবেই আমরা নিচ দিকে যাব। নিচ দিকেরগুলো আমরা প্লাস এবং উপরের দিকে আমরা মাইনাস করে যাব। তারপর আমরা গণসংখ্যা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। গণসংখ্যা ধাপ বিচ্যুতি কীভাবে নির্ণয় করব, এই গণসংখ্যা এবং আমরা যে ধাপ বিচ্যুতি নির্ণয় করলাম সেটাকে জাস্ট গুণ করে দেব। এভাবে আমরা এই যে 3কে -3 দ্বারা গুণ করলাম -9 হয়, 5কে -2 দ্বারা গুণ করলাম -10 হয়, 12কে -1 দ্বারা গুণ করলাম -12 হয়, 15কে আমরা 0 দ্বারা গুণ করলাম 0 হয়, 11কে আমরা 1 দ্বারা গুণ করলাম 11 হয়, 7কে আমরা কত দ্বারা গুণ করলাম 2 দ্বারা কত হয়
14 হয়। তারপর আমরা কি করলাম, এই গণসংখ্যাগুলোকে যোগ করে আমরা এখানে দেখলাম যে 53 হয়, এবং এগুলোকে যোগ করে আমরা কি সামেশন এফ আই ইউআই -6 দেখলাম। এই দুটো আমরা কেন যোগ করলাম, কারণ আমাদের সূত্রে এই দুটো প্রয়োজন আছে, এই জন্য আমরা এই দুটাকে তোমাদেরকে যোগ করতে হবে। এরপর আমরা কি করব, জাস্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা বসিয়ে দেবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কি, এটা হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউআই ভাগ হচ্ছে এন গুণন এইচ। এই সূত্রটা আমরা বসিয়ে দিয়ে কাজ করব। এ কি, এ আমরা আনুমানিক গড় যেটা ধরলাম, এই যে এখানে আমরা আনুমানিক গড় ধরেছি 44.5, আমরা সেটাই বসিয়ে দিলাম। এফ আই ইউআই আমরা এখানে নির্ণয় করেছি -6, তারপর আমরা এন নির্ণয় করেছি 53 আমরা নির্ণয় করেছি গুণন 10, এইচ হচ্ছে 10 বা শ্রেণী ব্যবধান। তারপর আমরা কি করব, ক্যালকুলেশন করব। 44.5 আমরা এখানে রাখলাম, তারপর আমরা কি করলাম, এটার সাথে এটা গুণ করলাম, -60 হয়, -60কে আমরা 53 যেটা ভাগ করলাম কত হয়, -1.13, -1.13কে আমরা 44.5 দ্বারা আমরা কি করলাম, যোগ করলাম। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই জন্য আমরা মাইনাস দিলাম, -1.13। আমরা কি এটাই দিলে গড় পেলাম 43.37। এভাবেই তোমরা গড় নির্ণয় করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।